নতুন বছর, নতুন পরিকল্পনা। আমি জানি অনেকেই নতুন বছরের পরিকল্পনা করে ফেলেছে যে বছরে এগুলো করব না, এই জিনিসগুলো নিজের জীবনে আনবো, এই জিনিসগুলো থেকে দূরে থাকবো, অনেক পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। কিন্তু একটা তিক্ত সত্য আপনাকে বলি, এই সমস্ত পরিকল্পনাকারী 99% মানুষ জানুয়ারি শেষ হতে না হতেই নিজের পরিকল্পনা থেকে দূরে সরে যাবে, নিজের পরিকল্পনার কথা ভুলে যাবে। আমি জানি এটা শোনার পরে অনেকের খারাপ লাগতে পারে, অনেকের রাগ হতে পারে, আবার অনেকের মনে হতে পারে যে এই নতুন বছর আমার কাছে চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। দেখো, আমি তোমার পরিকল্পনার বিরুদ্ধে নই। আমি এমনটা মোটেই চাই না যে তুমি ব্যর্থ হও, আমি এমনটা মোটেই চাই না যে তুমি 2026টাকে 2025-এর মতো করেই কাটাও এবং হারিয়ে ফেলো। আমি এমনটা মোটেই চাই না। আমি চাই তোমার এবং আমার এ বছরের কাহিনী যেন অন্যরকম হয়ে ওঠে, যেন এই বছরটা আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে, যেন এই বছরে আমরা আমাদের জীবনে সাকসেস পাই, অ্যাচিভ করি, ভালো ভালো জিনিসে নিজেকে আগ্রহী করে তুলি, নিজের প্রোডাক্টিভিটি বাড়াই, নিজের কর্মক্ষমতা বাড়াই, নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনি এবং সর্বোপরি নিজেকে একটা নতুন মানুষ করে তুলতে পারি। আমি চাই তুমি এবং আমি একসাথে এগিয়ে যাই, কিন্তু তার জন্য কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, না হলে এ বছরটাও গত বছরের প্রতিজ্ঞার মতো নিভে যাবে। এ বছরটাও গত বছরের মতো বাজেভাবে অতিবাহিত হবে এবং যে বাজেভাবে অতিবাহিত হওয়ার কারণে আমাদের শুধুমাত্র আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তো তার জন্য লাইফে কিছু নিয়ম, কিছু ডিসিপ্লিন মেনটেন করাটা প্রয়োজন, না হলে জানুয়ারি শেষ হতে না হতেই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যেতে শুরু করব এবং আমরা ভুলে যাব যে বছরের শুরুতে আমরা নিজেদেরকে কি বলেছিলাম, ভুলে যাব যে বছরের শুরুতে আমরা এই বছরটাকে কেমনভাবে কাটাতে চেয়েছিলাম, ভুলে যাব যে আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যের কথা ভেবে কি পরিকল্পনা করেছিলাম। এই সমস্ত কিছু মনে রাখতে হবে এবং এই বছর যাতে আমাদের জীবনের বেস্ট বছর, বেস্ট ইয়ার হয়ে ওঠে, সেই জন্য আমাদের লাইফে কিছু ডিসিপ্লিন, কিছু রুলস তৈরি করতে হবে এবং সেটাকে ফলো করে রিপিটেডলি নিজের লাইফে গ্রোথ আনতে হবে, নিজের লাইফে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো চলো আজকে জানবো এমনও কিছু রুলসের বিষয়ে, এমনও কিছু নিয়মের বিষয়ে যেটা আমাদের এই বছরটাকে সুন্দর করে তুলতে, আমাদের এই বছরে আমাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে, এই বছরের প্রথমে যে মোটিভেশন আছে শেষে সেই মোটিভেশন একেবারে বজায় রাখতে সাহায্য করবে। দেখো, যদি তোমার জীবন পরিবর্তন করার তোমার মধ্যে 1% সিরিয়াসনেস থেকে থাকে, তাহলে এই ভিডিওটাকে একটু গুরুত্ব সহকারে দেখো, একটু গুরুত্ব সহকারে শুনো এবং প্রতিটা কথাই গুরুত্ব আরোপ করার চেষ্টা করো। আগামী কিছু মিনিট তোমার লাইফের সমস্ত ডিস্ট্রাকশন থেকে একটু দূরে থাকো এবং আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, কারণ আজ আমি বলতে চলেছি এমন 5টি গোল্ডেন রুলস যেটা তোমার নতুন বছরকে তোমার জীবনের সেরা বছর বানাবে। বিষয়টা মোটেই এমন নয় যে আমি শুধুমাত্র তোমাকে কিছু মোটিভেশন দিতে এসেছি। বিষয়টা এটা যে আমি তোমাকে এবং আমার নিজেকে একটা চ্যালেঞ্জ দিতে এসেছি, যে চ্যালেঞ্জ আমাদেরকে ফলো করতে হবে এই বছরটাকে জীবনের সেরা বছর বানানোর জন্য। এবং আমার মনে হয় তুমি আমার সাথে একমত। তো চলো শুরু করা যাক। প্রথম নিয়ম হচ্ছে শাস্তি অথবা ক্ষতিপূরণ। দেখো, হিউম্যান সাইকোলজি একটা কথা বলে যে মানুষ তার জীবনে লাভবান হওয়ার জন্য যতটা দ্রুত গতিতে ছোটে, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তার থেকে দ্বিগুণ দ্রুত গতিতে ছোটে। আর এই জন্যই হয়তোবা লেট ফি বা প্ল্যান্টি ফাইন খুব সুন্দর কাজ করে। যখন কেউ আমাদেরকে কোনো কাজ বলে এবং সেই কাজে লেট হলে আমাদেরকে ফাইন দিতে হবে এটাও বলে, তখন সেই কাজ আমরা দ্রুত শুরু করি এই কারণ আমরা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যা কিছু করতে পারি। মানুষ তার জীবনের লাভের দিকে যতটা দ্রুত ছোটে, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তার থেকে দ্বিগুণ গতিতে ছোটে। আর এটাই আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এই নিয়মটাই আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে যখন আমরা আমাদের জীবনে সিরিয়াস, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ফিউচার নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে, আমাদের স্বপ্ন নিয়ে, আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে। একবার নিজেই ভেবে দেখো যে আমরা ট্রাফিকে কেন দাঁড়াই। এমনটা নয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলে, বিষয়টা এমন যে যদি আমরা ট্রাফিক নিয়ম ভঙ্গ করি তাহলে আমাদেরকে ফাইন দিতে হবে। কোনো কোম্পানির এমপ্লয় সঠিক সময়ে অফিসে কেন পৌঁছায়? বিষয়টা মোটেই এমন নয় যে ওয়ার্ক প্রেশার বা কাজের প্রতি ভালোবাসা। দেরি করে পৌঁছালে লেট ফাইন দিতে হতে পারে, দেরি করে পৌঁছালে স্যালারি কেটে নিতে পারে, এই ভয়ে
সে তার অফিসে সঠিক সময়ে পৌঁছায় এবং সঠিক সময়ে পৌঁছানোর জন্য সমস্ত কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখে। আর এর কারণ হচ্ছে মানুষ ক্ষতি পছন্দ করে না। ঠিক তেমনই এই পন্থা, এই মেথডকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে কোনো জিনিসকে সেল করতে পারি। আমরা এটা বলার পরিবর্তে যে এই প্রোডাক্টটা নিলে কতটা লাভ হবে, এটা বলতে পারি যে এই প্রোডাক্ট না নিলে কতটা ক্ষতি হতে পারে। এবং আমার মনে হয় এটা একজন কাস্টমারকে সবথেকে বেশি আকর্ষিত করে। আর এর কারণ মানুষ ক্ষতি পছন্দ করে না। আর এই নিয়ম আমাদের জীবনেও কাজে লাগাতে হবে। আজ থেকেই কাজে লাগাতে হবে, এখন থেকেই কাজে লাগাতে হবে। আর এই নিয়মকে বলা হয় দ্য পেনাল্টি সিস্টেম। 2026-এ কোনো কাজ দ্রুত সম্পন্ন হওয়ার কারণে যেমন নিজেকে আমরা উপহার দেব, রিওয়ার্ড দেব, ঠিক তেমনই কাজ সঠিক সময়ে যদি পূরণ না হয় বা সঠিক সময়ে যদি কমপ্লিট না হয়, বা যদি আমরা অলসতাকে নিজের জীবনের অংশ বানাই, বা যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে যাই বা দূরে সরে যাই লক্ষ্য উদ্দেশ্য থেকে, তাহলে আমাদের নিজেদের ক্ষতিপূরণ দিতে হবে। এই চিন্তাভাবনা নিজের মাথায় ঢুকিয়ে নাও। নিজেই নিজের স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য থেকে দূরে সরে গেলে, নিজেই নিজেকে কথা দেয়া কথা থেকে দূরে সরে গেলে, নিজেই নিজের বিরুদ্ধে চলে গেলে নিজের জন্য ক্ষতিপূরণ ধার্য করা উচিত, নিজের জন্য নিজেকে শাস্তি দেওয়া উচিত। এবং এটা আমাদেরকে আরও বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি কাজ করতে মোটিভেট করবে, আমাদেরকে আরও বেশি কাজের দিকে আগ্রহী করে তুলবে। বা এটাও বলতে পারো যে আমাদেরকে অলসতাকে ভয় পেতে বাধ্য করবে, আমাদের সময় অপচয় করাকে ভয় পেতে বাধ্য করবে। সময় অপচয় করা যাবে না। একটা বছর আমরা খুব বাজেভাবে কাটিয়েছি। একটা বছর হয়তো বা কিছুটা কাজ করেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের সময়ের অপচয় করে গিয়েছি। আমরা পরিকল্পনা অনেকবার সাজিয়েছি, এবছর যেমন করেছি গত বছরও করেছিলাম, কিন্তু সেই পরিকল্পনার উপরে আমরা বেশি দিন নিজেদেরকে ধরে রাখতে পারিনি। এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমি জানি আমাদের রেজাল্ট আমাদেরকে সব থেকে বেশি মোটিভেট করে, কিন্তু এই রেজাল্ট কাজে আসবে কখন? যখন রেজাল্ট দেখা দেবে। শুরুতে তো রেজাল্ট আসবে না। স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য বড় থাকলে শুরুতে অত বেশি রেজাল্ট আসে না। তো শুরুতে মোটিভেশন থাকবে না খুব বেশি। প্রথমে একদম শুরুতে মোটিভেশন থাকবে, মাঝখানে হারিয়ে যাবে। আর মাঝখানে যাতে হারিয়ে না যাই, সেই জন্য নিজের জন্য নিজে ক্ষতিপূরণ ধার্য করতে হবে, যাতে আমরা আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য থেকে দূরে সরে যেতে না পারি, যাতে আমরা নিজেরা নিজেদের দেয়া কথা থেকে দূরে সরে যেতে না পারি। এই সমস্ত কিছুকে খেয়াল রেখে নিজের উপরে একটা পেনাল্টি সিস্টেম তৈরি করো, যে আমি যদি এই কাজটি সঠিক সময়ে না করি, বা আমি যদি এই দিনের মধ্যে এটা কমপ্লিট করতে না পারি, সেটা যা কিছু হতে পারে, তোমার জীবনের নিয়ম তুমি কিভাবে সাজাবে এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু যদি সেটা পূরণ না করো বা যদি সেটা কমপ্লিট না করো, তাহলে তার জন্য নিজেকে ক্ষতিপূরণ দিতে হবে। এইভাবে নিজেকে প্রিপেয়ার করো এবং নিজেকে বোঝাও যে মানুষ ক্ষতি পছন্দ করে না। এটা খুব বেশি বোঝানোর প্রয়োজন পড়বে না। যখন তুমি দু একবার তোমার জীবনে অ্যাপ্লাই করবে, দেখবে তখন তুমি নিজে থেকে এমনি থেকেই বুঝে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষতির টাকা কোথায় দেবে? দেখো, এটা তোমার উপরে নির্ভর করছে। তুমি যা কিছু করতে পারো, তুমি চ্যারিটি করতে পারো, কাউকে ডোনেট করতে পারো, কোনো অসহায় মানুষকে দান করে দিতে পারো। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সাহায্য করে আনন্দ পায়, কিন্তু যখন তাকে বারবার এই ধরনের কাজ করতে হবে এবং নিজের কাছে অর্থের পরিমাণ কম থাকার পরেও করতে হবে, নিজের ইচ্ছা না থাকার কারণেও করতে হবে, তখন সেটা তোমার কাছে ক্ষতিপূরণ হিসাবেই আসবে। এমনটা ভেবে করো না যে আমি মানুষকে দান করছি, এটা ভেবেই করো যে আমি নিজেকে শাস্তি দিচ্ছি। সো এই অর্থ তুমি যে কোনো ক্ষেত্রে ব্যয় করতে পারো, কিন্তু সেটা দিয়ে যেন অন্যের কাজে আসে। এইভাবে একটা সিস্টেম তৈরি করো যে নিজেই যদি নিজেকে ধোঁকা দিই, নিজেই যদি নিজেকে ভুল বোঝাই, যদি অলসতার শিকার হই, যদি লেজিনেস নিজের জীবনের অংশ হয়ে যায়, তাহলে নিজেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং এটা তোমাকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তুলতে সাহায্য করবে, বা অলসতাকে পিছনে ছেড়ে আসতে বাধ্য করবে। তোমাকে আরও একবার মনে করাতে চাই যে মানুষ লাভবানের দিকে যতটা ছোটে, লাভ করার জন্য যতটা ছোটে, তার থেকে দ্বিগুণ গতিতে ছোটে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। দ্বিতীয় নিয়ম হচ্ছে স্যাক্রিফাইস, মানে ত্যাগ করে দেয়া। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো কিছু পাওয়ার জন্য তোমাকে কোনো কিছু হারাতে হতে পারে, এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হতে পারে, এবং সেটাই তোমাকে করতে হবে। কিছু জিনিস তোমাকে ত্যাগ করতে হবেই হবে যদি তুমি তোমার লাইফে কিছু অর্জন করতে চাও।
আর যদি বিষয়টা এমনই হয় তাহলে আমরা আমাদের লাইফের কোন জিনিসগুলোকে ত্যাগ করব যেগুলো আমাদের জীবনের সবথেকে আমাদেরকে ক্ষতি করে, আমাদের বাজে অভ্যাস, আমাদের জীবনের বাজে সিদ্ধান্ত, বাজে হ্যাবিটগুলোকে। যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার জীবনে কি পেতে চাও, কি অর্জন করতে চাও, কি নিতে চাও, তখন মানুষ বলে বড় বাড়ি, বড় গাড়ি, সিকিউর লাইফস্টাইল, প্রচুর পয়সা, এই সমস্ত কিছু। এরপর যখন সেই ব্যক্তিকে পুনরায় ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে এই সব কিছুর জন্য তুমি কোন জিনিসকে ত্যাগ করতে বা কোন জিনিসকে স্যাক্রিফাইস করতে বা কোন জিনিসকে হারাতে প্রস্তুত আছো, আর বেশিরভাগ মানুষ এই জায়গাতেই নীরব হয়ে যায়। মানে সবাই জান্নাত তো চাই, স্বর্গ তো চাই, কিন্তু মরতে কেউ চায় না। আসলে আমরা এটাই ভুলে যাই যে পৃথিবীতে দামি জিনিসগুলোর দাম অনেক বেশি। অর্থাৎ আমরা যদি লাইফে দামি জিনিস পেতে চাই তাহলে তার জন্য আমাদেরকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হতে পারে আমাদের কিছু আনন্দের জিনিস, কিছু শখের জিনিস, কিছু পছন্দের জিনিস ছাড়তে হতে পারে কেউ গেম খেলতে পছন্দ করে কিন্তু সেই গেম তার লাইফে সবথেকে বড় ডিস্ট্রাকশন, তাহলে সেটাকে ছাড়তে হতে পারে, অবশ্যই ছাড়তে হবে, কারণ তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্য তো অন্য কিছু নিয়ে। যখন আমরা আমাদের জীবনে প্রোডাক্টিভ হতে চাইব, অনেক বেশি কাজ করতে চাইব, তখন আমরা কোথায় অপ্রয়োজনীয় সময় কাটাচ্ছি সেগুলোকে ছাড়তে হবে, সেগুলোকে খেয়াল করে, সেগুলোকে নোটিশ করে, সেগুলোকে নিজের লাইফ থেকে এলিমিনেট করতে হবে। মোদ্দা কথা, স্বপ্ন যত বড়, লক্ষ্য যত বড়, উদ্দেশ্য যত বড়, স্যাক্রিফাইস তত বড় হতে পারে। দেখো, ছোট এক্সাম কোয়ালিফাই করার জন্য, ছোট এক্সাম পাস করার জন্য হয়তোবা তোমাকে অল্প সময় বা অল্প মেহনত করতে হতে পারে, কিন্তু যখন তোমার উদ্দেশ্য, যখন তোমার লক্ষ্য, যখন তোমার স্বপ্ন বড়, যখন তোমার এক্সাম বড়, তখন তোমাকে বেশি প্রিপেয়ার করতে হবে, তখন তোমাকে বেশি এফোর্ট দিতে হবে, তখন তোমাকে বেশি পড়াশোনা করতে হবে, তখন তোমাকে বেশি ওই অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় কাটানো থেকে বেঁচে থাকতে হবে। এটাই তো বিষয়, এটাই তো ক্লিয়ার করে দেয় যে স্বপ্ন যত বড়, স্যাক্রিফাইস তত বড়, স্বপ্ন যত বড়, ত্যাগ তত বড়। অর্থাৎ ভালো কিছু তুমি পেতে চাও আর খারাপ জিনিসগুলোকে ছাড়তে চাও না, সময়কে কাজে লাগাতে চাও অথচ সময়ের অপচয় থেকে বাঁচতে চাও না, এমনটা তো হতে পারে না। এমনটা তো হতে পারে না যে সোশ্যাল মিডিয়াতে তুমি স্ক্রলিং করতে থাকলে নিজের দিনের 5-6 ঘন্টা তুমি ওই স্ক্রলিং করতে করতে নষ্ট করে দিলে, আর তুমি চাও তোমার লাইফে সাকসেস পেতে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে। এটা তো হতে পারে না। অবশ্যই কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হতে পারে, কিছু হারাতে হবে, কিছু হারানোর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাই সর্বপ্রথম এটা লেখা উচিত বা এটা জানা উচিত যে তুমি তোমার লাইফে যেগুলো পেতে চাও সেগুলোর জন্য তুমি কি কি কুরবানি দিতে পারবে, সেগুলোর জন্য তুমি কি কি ত্যাগ করতে পারবে। এটা তোমাকে আরও বেশি ক্লিয়ার করবে, তোমাকে লাইফের ডিস্ট্র্যাকশন থেকে বাঁচাবে। পৃথিবী আমাদেরকে একটা জিনিসই শেখায় যে মূল্য দাও এবং মূল্যবান জিনিস নিয়ে যাও। সমাজ আমাদেরকে একটা জিনিস শেখায় যে মূল্য দাও এবং মূল্যবান জিনিস নিয়ে যাও। অর্থাৎ আমরা যদি মূল্যবান জিনিস নিতে চাই তাহলে সেটার জন্য আমাদেরকে মূল্য দিতে হবে। তৃতীয় নিয়ম হচ্ছে সঙ্গী। দেখো, আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার আশেপাশের পরিবেশ, তোমার পারিপার্শ্বিক পরিবেশ তোমার জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলে। তুমি কোন পরিবেশে অবস্থান করছো, কাদের সাথে মিশছো, কাদের সাথে চলছো, তোমার জীবনে তোমার সঙ্গী কারা কারা, তাদের লাইফস্টাইল কেমন, তাদের চিন্তাভাবনা কেমন, তারা কী ভাবে, তারা কেমনভাবে চলে, এই সমস্ত কিছুর প্রভাব তোমার জীবনে একটু হলেও পড়বে। অর্থাৎ সঠিকের পিছনে ছুটলে আমরা সঠিক জায়গাতেই পৌঁছাবো এবং বেঠিকের পিছনে ছুটলে আমরা বেঠিক জায়গাতেই পৌঁছাবো। তাই বলছি, এই পুরো বছরটা নিজেকে দুর্গন্ধযুক্ত এবং নেগেটিভ মানুষ থেকে দূরে রেখো। দুর্গন্ধ বলতে ওই অর্থে দুর্গন্ধযুক্ত নয়, দুর্গন্ধ বলতে যারা তোমার কাজে হিংসা করে, যারা তোমার সফলতার পথে বাধা হয়, যারা তোমার প্রোডাক্টিভিটির পথে বাধা হয়, যারা তোমার কাজের শত্রু হয়ে ওঠে এবং যারা তোমাকে নেগেটিভ কথা বলে, তারাই তোমার জন্য সবথেকে বেশি ক্ষতিকর। প্রয়োজনে একা থাকতে শুরু করো, প্রয়োজনে নিজের আলাদা একটা জোন ক্রিয়েট করো, কিন্তু নেগেটিভ মানুষ থেকে দূরত্ব বজায় রাখো। কারণ তুমি যেমনটা চিন্তা করো তোমার সাথে ঠিক তেমনটাই ঘটে। হিউম্যান সাইকোলজি ঠিক তেমনটাই বলে যে মানুষের জীবনে কোনো জিনিস দুইবার আসে, প্রথমে তার কল্পনাতে, দ্বিতীয় বাস্তবে। অর্থাৎ প্রথমে তোমার মাইন্ডে যেটা ঘুরবে সেটাই বাস্তবে ঘটবে, আর যখন তুমি নেগেটিভ চিন্তা করবে তখন তো তোমার সাথে নেগেটিভিটিই হবে। সো নেগেটিভ মানুষ, নেগেটিভ পিপল, নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। যদি আমরা স্বপ্ন পূরণ করতে চাই, লক্ষ্যে পৌঁছাতে চাই, উদ্দেশ্যে পৌঁছাতে চাই, যদি জীবনকে সুন্দর করতে চাই, যদি নতুন বছর অর্থাৎ
অর্থাৎ 2026কে নিজের জীবনের সেরা বছর বানাতে চাই। দেখো, তুমি কি কখনো কোনো দুর্গন্ধযুক্ত মানুষের সাথে গলা লাগাতে পছন্দ করবে, গলা মেলাতে পছন্দ করবে? তুমি কি কোনো দুর্গন্ধযুক্ত পানি খেতে পছন্দ করবে বা দুর্গন্ধযুক্ত জায়গায় খেতে পছন্দ করবে? কখনোই কিন্তু না। ঠিক তেমনই দুর্গন্ধযুক্ত মানুষ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ অবশ্যই পজিটিভ হওয়াটা প্রয়োজন যদি আমরা পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানাতে চাই। তো ঠিক যেমন আমরা বাইরে বাইরে যতই দান করি না কেন, যতই লোক দেখানো উপরওয়ালাকে স্মরণ করি না কেন, যতই ওই লোক দেখানো চ্যারিটি করি না কেন, সেটা কোনো কাজে আসবে না যদি আমাদের ভিতরের মন মানসিকতা, ভিতরের চিন্তাভাবনা, ভিতরে একজন স্বচ্ছ মানুষ না থাকে, ভিতর থেকে আমরা স্বচ্ছ না হই। ঠিক তেমনই সফলতা পাওয়া বা জীবন সুন্দর করার ক্ষেত্রেও তাই। আমি তো বলবো এমন মানুষের সাথে থাকো যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে এবং বর্তমানকে কাজে লাগানোর পরামর্শ দেয়, নাকি যারা অতীত নিয়ে আফসোস করতে থাকে। আমি তো বলবো এমন মানুষদের সাথে চলার চেষ্টা করো যাদের শুধুমাত্র শরীর থেকে সুগন্ধ বার হয় না, যাদের চিন্তাভাবনা থেকেও সুগন্ধ বার হয়। আবারও বলছি, পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনে অনেক অনেক বেশি প্রভাব ফেলে। আর একটা বাস্তবতা তোমাকে বলতে চাই যে তুমি জীবনে সেই জিনিসটা নাও পেতে পারো যে জিনিসটা তুমি চাইবে, কিন্তু সেই জিনিসটা অবশ্যই পেয়ে যাবে যে জিনিসটার তুমি যোগ্য। এবং নিজেকে যোগ্য বানাতে হবে। নিজে যতটা চাই বা যেটা চাই সেটার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। তখন আমাদের বিফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কমে যাবে। চতুর্থ নিয়ম হচ্ছে নিজের উপরে যেন দয়া করো না। একটা সত্য কথা বলো তো, তোমার কি নিজের উপরে দয়া হয়? তোমার কি মনে হয় যে আমার জীবনটাই খারাপ, আমার সাথেই সবসময় খারাপ কিছু হতে থাকে, আমি ভালো কিছু করতে চাই, ভালো কিছু হতে চাই, কিন্তু হয় না, সবসময় যেন আমার সাথে নেগেটিভিটি লেগে আছে, এমনটা কি মনে হয়? এবং নিজের উপরে কি দয়া হয়? তোমার কি মনে হয় যে অন্যদের জীবন ভালো এবং আমি পৃথিবী থেকে কতটা পিছিয়ে চলে গিয়েছি, আমি জীবন থেকে কতটা পিছিয়ে গিয়েছি? তোমার কি মনে হয় যে আমাকে কেউ বোঝে না, আমার মনের কথা কেউ শুনতে চায় না? তোমার কি এমনটা মনে হয়? তোমার কি এটাও মনে হয় যে আমি সবসময় ভালো করি কিন্তু আমার সাথেই সবসময় খারাপ কিছুই ঘটে? যদি এই সব কিছুর উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার নিজের উপরে দয়া তোমাকে ধ্বংস করে দিতে পারে। আমার মনে হয় নিজেকে অপরাধী মনে করা নিজের জীবনের সব থেকে বড় অন্যায়গুলির মধ্যে অন্যতম। তার কারণ একটু আগেই তোমাকে বলেছি যে তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। দেখো, আজ হয়তো আমাদের সিচুয়েশন আমরা বদলাতে পারবো না, কিন্তু আজ আমরা আমাদের চিন্তা ভাবনা বদলাতে পারবো এবং আমাদের চিন্তা ভাবনা আমাদের আগামী দিনের সিচুয়েশনকে আরও বেটার করবে। আমাদের বর্তমান সিচুয়েশন যে খারাপ পর্যায়ে আছে সেটাকে শুধরে ভালো জায়গায় নিয়ে যাবে। আমার কেন জানি না মনে হয় মানুষ তাদের দুঃখের কথা এই কারণেই বাড়িয়ে বলে যাতে তারা একটু সমানুভূতি পায়, কিন্তু এটা করতে করতে তারা এটা ভুলে যায় যে এই অভ্যাস তাদেরকে ভিতর থেকে ধ্বংস করে দিতে পারে, তাদেরকে ভিতর থেকে দুর্বল বানাতে পারে। একটা কথা সর্বদা মনে রাখা উচিত যে কান্না করা মানে সময়ের অপচয় করা, আর এটার মাধ্যমে সিচুয়েশন পরিস্থিতি পরিবর্তন হয় না, বরং হতে পারে এটা থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। দেখো, জীবন কেমন জানো, কি ঘটছে সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেক অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট তুমি সেই ঘটনাকে কেমন ভাবে দেখছো। সাপোজ মনে করো যে দুইটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেলো। একটি গাড়ির ড্রাইভার বার হলো এবং সে চিল্লাতে থাকলো এবং বলতে থাকলো, আজ কপালটাই খারাপ, কার মুখ দেখে উঠেছিলাম, আমার সাথেই কেন এমনটা হয়, সকাল সকাল এমনটাই হওয়াটা প্রয়োজন ছিল। এমনভাবে সে চিৎকার চেঁচামেচি করতে থাকলো এবং নিজেই নিজেকে খারাপ বলতে থাকলো, নিজেই নিজেকে অভিশাপ দিতে থাকলো, নিজেই নিজের বিষয়ে নেগেটিভ বলতে থাকলো। আরও সিচুয়েশন খারাপ হওয়ার কারণে কিছু কিছু গালাগালিও তার মুখ দিয়ে বার হয়ে গেল। কিন্তু অপরপক্ষে অন্য ড্রাইভারটি গাড়ি থেকে বার হলো এবং মুচকি হেসে বলল যে বেঁচে গেছি, বড় কিছু হতে পারত, খারাপ কিছু হতে পারত, মারা যেতে পারতাম, আমার শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারত, এই সমস্ত কিছু থেকে বেঁচে গেছি। দুইজনের সাথে ঘটা ঘটনা কিন্তু একই, কিন্তু দুইজনের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন। ঠিক তেমনই এটা অনেকটা কেমন যেন, ওই অর্ধেক গ্লাস পানি আছে এবং অর্ধেক গ্লাস খালি আছে, এখানে যে চিন্তা ভাবনা কাজ করে ঠিক তেমনই কোনো জিনিস, কোনো পরিস্থিতি যতটা ইম্পর্টেন্ট তার থেকে অনেক অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট তুমি সেই পরিস্থিতি, সেই জিনিসকে কিভাবে দেখো।
শুধু এটুকু মনে রেখো যে সফল ব্যক্তিরা কখনো নিজের উপরে দয়া দেখায় না, কখনো নিজের উপরে দয়া করে না, বা কখনো এমনটা বলে না যে আমার সাথে কেন এমনটা ঘটলো। তারা শুধুমাত্র নিজের কাজে ফোকাস করে এবং তারা শুধুমাত্র যে কোনো পরিস্থিতিকে নিজের জীবনের অপরচুনিটি হিসাবে দেখে। অর্থাৎ 2026-এ এটা কখনোই করা যাবে না। নিজের উপরে অত বেশি দয়া দেখানো যাবে না, অত বেশি কান্না করা যাবে না, বরং এই বছরকে নিজের করে তোলার সর্বত্র চেষ্টা করতে হবে। 5 নম্বর নিয়ম এবং শেষ নিয়ম এবং গুরুত্বপূর্ণ নিয়ম, যে জীবনে এমন কিছু করতে হবে বা করে যেতে হবে যে যাতে আমরা নিজেরা মন থেকে, ভিতর থেকে স্যাটিসফাইড ফিল করি, মন থেকে এটা অনুভব করি যে যেটা করেছি বা যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, এবং নিজেরা ভিতর থেকে যাতে একটা শান্তি অনুভব করি, যাতে সমাজের জন্য এমন কিছু করে যেতে পারি যেটা আমাদের আত্মখুশির কারণ হবে। দেখো, আমার মনে হয় যে আমাদের স্বপ্নের সাথে, আমাদের লক্ষ্যের সাথে, আমাদের উদ্দেশ্যের সাথে একটি করে নেক নিয়ত যুক্ত করে দেওয়া উচিত, একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করে দেওয়া উচিত। বিষয়টা অনেকটা এমন যে আমি সাপোজ এই বছরে আমি 10 লাখ টাকা উপার্জন করতে চাই, 10 লাখ টাকা কামাতে চাই। আমি প্রত্যেকটা মাসে ধরো ওই 80, 90 হাজার, 1 লাখ সামথিং যা কিছু আমি উপার্জন করতে চাই। আমি ওই উপার্জনের একটা পার্সেন্টেজ, একটা অংশ এমন কোনো ক্ষেত্রে ব্যয় করব বা এমন কোনো ক্ষেত্রে ডোনেট করব যেটার দ্বারা আর 10টা মানুষের জীবনে পরিবর্তন আসবে, বা আর 10টা মানুষ একবেলা ভালোভাবে খেতে পারবে। এমন কোনো নেক উদ্দেশ্য, নেক নিয়ম বা নেক নিয়ত লাইফে যুক্ত করে দেওয়া উচিত, যেটা আমাদের মনের শান্তির কারণ হবে। তুমি দেখবে নেয়ার মধ্যে যতটা আনন্দ আছে তার থেকে অনেক অনেক গুণ বেশি আনন্দ দেয়ার মধ্যে আছে। এবং সত্যি কথা বলতে গেলে আমরা এই পৃথিবীতে যত ধরনের লড়াই লড়ছি তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে ভালো থাকার লড়াই। জীবন তো সবারই কাটছে, সবারই অতিবাহিত হচ্ছে, কিন্তু ভালোভাবে কতজনের কাটছে? আর আমরা তো চাই ভালো থাকতে, সেই প্রতিযোগিতারই তো আমরা প্রতিযোগী, সেটাই তো আমরা চাই না। তো আমাদের লাইফে এমন কিছু যুক্ত করা উচিত, এমন কিছু নেক নিয়ম, নেক উদ্দেশ্য যুক্ত করা উচিত যেটা আমাদের হ্যাপিনেসের কারণ হবে, যেটা আমাদেরকে সামাজিক কাজে আরও বেশি আগ্রহী করে তুলবে। আমাদের একটা কথা মনে রাখা উচিত, যখন আমরা পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের জীবন নামের ডায়েরিটা কিন্তু ফাঁকা ছিল। তারপরে আমরা আমাদের জীবনে যা যা করছি বা যা যা করে চলেছি, প্রতিনিয়ত এই সমস্ত কাজ আমাদের ডায়েরিটাকে ভরছে। সেই খালি পৃষ্ঠাগুলো একের পর এক পূর্ণ হচ্ছে, এবং সবশেষে আমরা আমাদের লাইফে যে ভালো কাজগুলো করব সেগুলোই আমাদের সঙ্গে যাবে, সেগুলোই আমরা এই পৃথিবীতে চলে গেলে তারপরেও আমাদের সঙ্গে যাবে। এবং আমাদেরকে সেই চেষ্টাই করতে হবে যে জীবনের শেষটা যেন সুন্দর হয়, জীবনের শেষটা যেন অন্য মানুষের কাজে আসতে পারি। আর আমরা জানি না আমাদের শেষ কবে, তাই এখন থেকেই সেই চিন্তাভাবনা নিজের মাইন্ডে ধারণ করতে হবে। এখন থেকেই এই ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে, যে কাজগুলো আর 10টা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায়, বা আর 10টা মানুষের জীবন সুন্দর করার, বা আর 10টা মানুষের দুবেলা ভালো থাকার কারণ হয়। এমন কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে, এবং সর্বদা নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে, নিজের কাজের মধ্য দিয়ে হ্যাপিনেসকে খুঁজতে হবে। আলাদাভাবে জীবনে সুখ আসে না, এমন চিন্তাভাবনা রেখেই প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করতে হবে, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে, নিজের কাজকে ভালোবেসে নিজের জীবনে এগিয়ে চলতে হবে। 2026 যেন আফসোসের কারণ না হয়, 2026 যেন আমাদের আফসোসের বছর না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সর্বোপরি এবছর আমাদের জীবনের সেরা বছর যাতে হয়ে ওঠে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই 5টি নিয়ম নিজের লাইফে, নিজের জীবনে ফলো করো, দেখবে জীবন সুন্দর হতে শুরু করেছে। তুমি নিজে ফলো করে দেখো, আমি নিজে ফলো করে আসছি এবং আমি আগামীতেও ফলো করব এই নিয়ম। আমার মনে হয় তোমার এবং আমার এ বছরটা অনেক সুন্দর কাটবে।